সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোটানি অনার্স থার্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। তোমরা ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। এই করোনাকালীন দুঃসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, সেই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে জেনেটিক্স কোর্সটি পড়াচ্ছি। ইতিমধ্যে আমার 7টি লেকচার সম্পন্ন হয়েছে। আজ আমার 8ম লেকচার। আজ আমি তোমাদেরকে পড়াবো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। চলো আমরা ক্লাসে যাই। আজকের লেকচার বলেছি যে 8 এবং টাইটেল অফ দ্য লেকচার হলো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। এই কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স পড়তে গিয়ে আমরা যে বিষয়গুলি পড়ব সেখানে হলো কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ ট্রেটস, অর্থাৎ বাংলায় যদি বলি গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্যের যে তুলনা, সেটি আমরা আজকে আলোচনা করব। প্রথম কোয়ালিটেটিভ ট্রেটস। আমরা ট্রেটস প্রথমে আসো যে ট্রেটস বললে আমরা কি বুঝি। আমরা যদি জীব জগতের দিকে তাকাই তাহলে দেখি যে প্রত্যেকটা জীবই অন্য একটি জীব থেকে একটু স্বতন্ত্র, এবং তার যে এই স্বতন্ত্রতা সেটা তার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে ফুটে ওঠে, এবং সেই চরিত্রগত এই যে পার্থক্য একটি মানুষের সাথে আরেকটি মানুষ যদি বলি তাহলে এইটাই হলো ট্রেট। এইখানে যেমন একজনের চুল দেখতে পাচ্ছ স্ট্রেট এবং একজনের কার্লি, তাহলে এইটা হলো একটি বৈশিষ্ট্য। আবার যদি আমরা মেন্ডেলের মটরশুঁটি গাছের দিকে খেয়াল করি, যে উনি যে এক্সপেরিমেন্ট করেছিলেন লম্বা এবং খাটো, তাহলে এইটি একটি বৈশিষ্ট্য। তাহলে ট্রেট বললে আমরা বুঝি যে যেটি যে কি হয় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে ইনহেরিট করতে পারে এই বৈশিষ্ট্যটি। এবং এটি কিসের মাধ্যমে ইনহেরিট করে এই ট্রেট? কারণ আমরা জানি যে ট্রেট বা বৈশিষ্ট্য ইজ কন্ট্রোলড বাই জিন, অর্থাৎ জিনের মাধ্যমে এই বৈশিষ্ট্যটি বংশ পরম্পরায় ইনহেরিট করে, স্থানান্তরিত হয়। এখন আমরা যদি জিনের বলি যে জিন আসলে কোথায় থাকে, জিন থাকে হলো ক্রোমোজোমের মধ্যে। এবং আমরা দেখি যে ক্রোমোজোমের মধ্যে মেন্ডেলের যখন দেখেছি, মেন্ডেল তখন ক্রোমোজোমে জিন অবস্থিত সেটি বলেন নাই, কিন্তু আমরা দেখেছি এলিমেন্ট যে জায়গায় অবস্থিত থাকে পরবর্তীতে যাকে জিন বলা হয় সেটিকে বলে লোকাস। তাহলে এই যে জিন, সেই জিন যখন একটি বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে তখন সেইটাকে বলে কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য। অর্থাৎ কোয়ালিটেটিভ মিনস when a single gene control the traits, একটা সিঙ্গেল জিন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে দেখো যে সিঙ্গেল জিন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমরা বলছি যে কোয়ালিটেটিভ গুণগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি কি ধরনের বৈশিষ্ট্য? যে সুস্পষ্টভাবে যে বৈশিষ্ট্যগুলিকে আমরা সহজেই কি করতে পারি, পৃথকীকরণ করতে পারি। যেমন এইখানে যে অ্যাবিলিটি টু রোল দ্য টাং দেখতে পাচ্ছ, যে একটি ছবির মধ্যে একজন জিহ্বাকে রল করতে পারছে এবং আরেকজন পারছে না। তাহলে এইটি তার একটি অ্যাবিলিটি, যে পারছে কি পারছে না। এবং আরেকটি খেয়াল করো যে একজন এইখানে দেখা যাচ্ছে যে এই যে কানের যে এই অ্যাটাচমেন্ট লতি, এই জায়গাটি অ্যাটাচ অবস্থায় অর্থাৎ সংযুক্ত অবস্থায় আছে, এবং এইখানে আমরা দেখি যে এটা লোব আকারে আছে। তাহলে একজনের আছে একজনের নাই। এই ধরনের যে বৈশিষ্ট্যগুলিকে
কি করা যায়, যে পৃথক করা যায় খুব সহজেই, এবং আনসার দেওয়া যায় যে এবিলিটি আছে এবং কি নেই, ইয়েস নো আনসার। এবং এদের এই এই বৈশিষ্ট্যগুলিকে বলা হয় ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান ট্রেটস, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলি আমরা মেন্ডেল যে তার এক্সপেরিমেন্টে যে বৈশিষ্ট্যগুলি ব্যবহার করেছিলেন সবগুলি ছিল গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। এবং এদেরকে আমরা বলছি যে সহজেই ক্যাটাগরাইজড করা যায়, এবং ওদের কি করে, ওরা শো ডিসক্রিট ক্যারেক্টার্স, পার্থক্যমণ্ডিত এইগুলি। যেমন এই যে এইখানে বললাম স্ট্রেট হেয়ার, কার্লি হেয়ার, তো সহজেই পার্থক্য করা যাচ্ছে যে এদের মধ্যে যে স্ট্রেট হেয়ার, একটা পপুলেশনের দিকেও যদি আমরা এটাকে অবজারভেশনে যাই যে পপুলেশনে স্ট্রেট হেয়ার এবং কার্লি হেয়ার কয়জনের আছে, আমরা সহজেই সংখ্যা দিয়ে গুণে নিয়ে আসতে পারি। যে যদি ধরো মনে করো 20 জনের মধ্যে দেখো তো কার্লি হেয়ার স্ট্রেট হেয়ার কয়জনের আছে, তোমরা সহজেই কিন্তু এটাকে কার্লি হেয়ার এবং স্ট্রেট হেয়ারে ভাগ করে নিতে পারবে। তাহলে সুনির্দিষ্টভাবে যে বৈশিষ্ট্যগুলিকে পৃথকীকরণ করা যায়, শনাক্তকরণ করা যায়, এগুলি হলো কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। এবং কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স হলো একটি জিন দ্বারা অথবা অলিগোজিন বলে অল্প সংখ্যক জিন দ্বারা নিয়ন্ত্রিত থাকে, এবং এগুলি মেন্ডেলিয়ান এই যে ইনহেরিটেন্সের মতোই ওরা ইনহেরিট করে। এবং এদের মধ্যে যে এই যে কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য আছে, ওরা কি করে, লো এনভায়রনমেন্টাল ইফেক্ট, অর্থাৎ যে পরিবেশগত যে প্রভাবগুলি আছে, যেমন টেম্পারেচার, তারপরে আর্দ্রতা, তারপর এই বায়ুমণ্ডলের বিভিন্ন প্রভাবে ওদের কি হয় না, কোনো রকমের প্রভাবিত ওরা হয় না, আর যদিও হয় সেগুলি খুব কম। এবং এদের ওরা কি হয়, আমি আগেও বলেছি যে ফলো দ্য ইনহেরিটেন্স অফ ম্যান্ডেলস ল, ওরা ম্যান্ডেলসের নিয়মটি মেনে চলে। এবং এদেরকে সহজেই অ্যানালাইজড করা যায় বাই ক্লাসিক্যাল টেকনিক। যেমন আমরা মেন্ডেলের সূত্রে দেখেছি উনি পানেটের স্কোয়ার ব্যবহার করে, যেটা উনি ব্যবহার করে উনি রেজাল্ট, তার তথ্যটা উপস্থাপন করেছিলেন 3:1 রেশিও কিভাবে হচ্ছে, তারপর 9:3:3:1 রেশিও কিভাবে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অনুপাতের মাধ্যমে খুব সহজেই যেগুলিকে বিশ্লেষণ করা যায়, অ্যানালাইসিস করা যায়, সেইগুলি হলো কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। তাহলে কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স সম্পর্কে আমরা আরেকটু এখানে জেনে নিই যে কোয়ালিটেটিভ ক্যারেক্টার্সের আমি আগে দেখিয়েছি ছবি, যে কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স আমি দেখিয়েছি কার্লি হেয়ার, স্ট্রেট হেয়ার। মানুষের বৈশিষ্ট্যগুলি প্রথমেই এনেছি কারণ এইগুলির সাথেই আমরা বেশি পরিচিত। তাই এবিলিটি টু রোল দ্য টাং, ইনএবিলিটি টু রোল দ্য টাং, এটাও দেখিয়েছি ছবিটা। তারপরে দেখো কারো কারো থিক লিপস থাকে, কারো কারো থিন লিপস থাকে। তারপরে হলো লং আইলেশ, অনেকের থাকে, চোখের পাতার আইলেশগুলি অনেক লম্বা থাকে, কারো শর্ট থাকে। তারপরে দেখিয়েছি যে ডিটাচড কি এয়ার লোবস, এয়ার কানের মধ্যে যে লোব সেগুলি কারো ডিটাচ থাকে এবং কারো অ্যাটাচড থাকে, এটিও আমি আগের ছবিতে দেখিয়েছি। আবার কিরকম হতে পারে যে ব্লাড গ্রুপ, মানুষের যে ব্লাড গ্রুপ আছে, যে মূল ব্লাড গ্রুপ এ বি ও, এবং আমরা দেখি যে সহজেই আমরা পপুলেশনের মধ্যে যদি তোমাদেরকে জরিপ করা হয় যে দেখো যে এইখানে তোমাদের ক্লাসের রুমে যে 40 জন আছে, তোমরা একে ক্লাসিফাই করো তো কার কি ব্লাড গ্রুপ আছে, তোমরা কিন্তু খুব ইজিলি যে এ আছে কয়জন, বি আছে কয়জন, অথবা এ বি কয়জনের আছে, ও কয়জনের আছে, সহজেই মেজার করতে পারবে। তাহলে এইগুলিকেই বলা হচ্ছে যে কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স, যেগুলি সুনির্দিষ্টভাবে পৃথকীকৃত এবং ইজিলি যাদেরকে শনাক্ত করা যায়। এবং যেমন আরেকটি আছে যে রেশার্স ফ্যাক্টর দিয়েও RH পজিটিভ, RH নেগেটিভ, এটা দিয়েও যে ব্লাড গ্রুপের পজিটিভ আছে কিনা নেগেটিভ, যেমন প্রত্যেকটি ব্লাড গ্রুপ পজিটিভও থাকতে পারে আবার নেগেটিভও থাকতে পারে, সেইটা কিসের উপর ভিত্তি করে, রেশার্স ফ্যাক্টরের উপর নির্ভর করে, RH প্লাস RH মাইনাস। এটা আমরা দেখলাম যে মানুষের ক্ষেত্রে যে কি কি কোয়ালিটেটিভ ক্যারেক্টারগুলি হতে পারে।
এখন আমরা দেখি যে মেন্ডেলসের ক্ষেত্রে যে কি কি কোয়ালিটেটিভ ক্যারেক্টারসগুলি মেন্ডেল ব্যবহার করেছিলেন, যেমন এখানে এই টল একটি মানে লম্বা, এই বৈশিষ্ট্যটি লম্বা এবং খাটো, তাহলে সুনির্দিষ্টভাবে লম্বা এবং খাটোতে ব্যবহার করা যাচ্ছে, এইটি হলো একটি কোয়ালিটেটিভ ক্যারেক্টারস। তারপরে ফ্লাওয়ার অ্যান্ড পড পজিশন কোথায় আছে, এইটা যেমন এক্সিল উপরে আছে, মাথায় শীর্ষে, না সরি, এক্সিল মানে হলো তার কাণ্ডের এই কক্ষে আছে, এই এই জায়গায়, আরেকটি হলো টার্মিনাল শীর্ষে আছে। তাহলে ফ্লাওয়ার কালার পার্পেল, হোয়াইট, তেমনি ভাবে পড কালার গ্রিন, ইয়েলো, সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এগুলিকে কি করা যায়, বিভক্ত করা যায়, পৃথকীকরণ করা যায়, বা এই ক্যারেক্টারগুলি সহজে আইডেন্টিফাই করা যায়। এবং দেখো আরেকটি পড শেপ, যেমন এইটাকে পড শেপ বলছে ইনফ্ল্যাটেড এটা, এবং এটা কনস্ট্রিক্টেড, এটা একটু খাঁজ কাটা, এবং এটা হলো মসৃণ। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি, এইগুলি কি হয়, ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ ওদের যে পার্থক্য এটা ডিসকন্টিনিউয়াস এবং সুস্পষ্ট, সুনির্দিষ্ট ভাবে ওদেরকে পৃথকীকরণ করা যায়। ওরা পরিবেশ দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না, এবং ওরা মেন্ডেলিয়ান মানে ইনহেরিটেন্সের মতোই ওদের ইনহেরিটেন্সগুলি লক্ষ্য করা যায় বা ব্যাখ্যা করা যায়। এই যে বৈশিষ্ট্যগুলি বললাম, ক্যারেক্টারগুলি বললাম, এগুলি সবই হলো কোয়ালিটেটিভ ক্যারেক্টারস। এখন আসো কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারস। কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত বৈশিষ্ট্য। এই কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারস নিয়েই তোমাদের এই আজকের ম্যাক্সিমাম এগুলি হবে, এক্সপেরিমেন্টগুলি হবে। দুটো এক্সপেরিমেন্ট তোমাদের সিলেবাসে আছে, কার্নেল কালার ইন হুইট, এটা করেছেন হলো নিলসন, এবং স্কিন কালার ইন হিউম্যান, সিবি ডেভেনপোর্ট। এই যে দুটো এক্সপেরিমেন্ট কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারসের, এই দুটোই আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা এইখানে জেনে নিই যে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারসটা কি। এখানে অনেকগুলো হাতের ছবি দেখতে পাচ্ছ তোমরা। এখন তোমরা এখান থেকে বলো তো যে সুনির্দিষ্টভাবে কি এইটিকে তোমরা, আমি যদি বলি যে যাদের এখানে হাতগুলি দেখতে পাচ্ছ যত জোড়া, তুমি কি সুস্পষ্টভাবে ওদেরকে শ্রেণীতে বিভক্ত করতে পারবে রঙগুলিকে? উত্তর হলো না। যেমন একটির সাথে আরেকটির এখানে যেমন সুস্পষ্টভাবে হয়তো কালোটা শনাক্ত করা যাচ্ছে সাদা, কিন্তু মাঝখানে ক্রমান্বয়ে অর্থাৎ কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে এই জায়গায় আরেকটু এটা ডার্ক বেশি এবং এটা হোয়াইট, এবং প্রত্যেকটা অন্যগুলি একটু কম অর্থাৎ ব্রাউন, এবং এইটি হলো হোয়াইট থেকে আরেকটু বেশি মানে একটু ভেরিয়েশন কালারের, এবং এইখানে দেখো আরেকটু ভেরিয়েশন অর্থাৎ গাঢ়ত্ব। এই যে রঙের যে এই কন্টিনিউয়াস ভেরিয়েশন, এইটাকেই বলছে যে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারস, অর্থাৎ যে ক্যারেক্টারগুলির কন্টিনিউয়াস ভেরিয়েশন দেখায়। যেমন আমি যদি বলি যে মানুষের, তোমার ক্লাসের এই যে 10 জন মানুষের তুমি দৈর্ঘ্যটা মাপো, তুমি দৈর্ঘ্য বলতে পারো যে 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 1 ইঞ্চি, 5 ফিট, এরকম দেখা গেল যে এই যে হাইট, উচ্চতা, তার মধ্যেও একটি কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন লক্ষ্য করা যায়। এবং এই কন্টিনিউয়াস ভেরিয়েশন যে লক্ষ্য করা যায়, এইগুলিকেই বলা হচ্ছে, এই ক্যারেক্টারগুলিকেই বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারস। এবং এই কোয়ান্টিটেটিভ ট্রেটস তো বললামই যে ট্রেটস হলো যেগুলি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জীবের প্রকাশিত এই যে ক্যারেক্টারগুলি আছে সেইগুলি হলো ট্রেটস। এবং এই যে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বৈশিষ্ট্য, সেইগুলি হলো পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত। পলি মানে বহু, মানে অনেকগুলো জিন নিয়ন্ত্রিত। এবং এইগুলি যদি, তাহলে কোয়ান্টিটেটিভ ট্রেট আমরা কি বললাম, যে ওরা কন্টিনিউয়াস ভেরিয়েশন দেখায়, এবং ওরা দুইয়ের অধিক সিঙ্গেল ক্যারেক্টারস দ্যাট ইজ কন্ট্রোলড বাই মোর দ্যান 2 জিনস, দুইটির অধিক জিন দিয়ে যদি একটি ক্যারেক্টার নিয়ন্ত্রিত হয়, তখন তাদেরকে বলে, সেই জিনকে বলে পলিজিন।
এইখানে কিন্তু মাল্টিপল এলিলের সাথে পার্থক্য আছে। মাল্টিপল এলিল আর এইখানে বললে বোঝায়, মাল্টিপল মানে হলো বহু, আর এলিল বললে বোঝায় একটি অল্টারনেটিভ ফর্ম, অর্থাৎ জিনের অল্টারনেটিভ ফর্ম। কিন্তু এইখানে আমরা পলিজিন বললে বুঝি কিন্তু এরা নন এলিলিক। মাল্টিপল এলিল কিন্তু এলিলিক, কিন্তু পলিজিন হলো নন এলিলিক। ওরা ভিন্ন লোকাসে থাকে এবং ভিন্ন ভিন্ন ক্রোমোজোমেও ওরা থাকতে পারে, অর্থাৎ ওদের লোকাস যেমন ভিন্ন, ওদের ক্রোমোজোমও ভিন্ন। এবং প্রত্যেকটি জিন সম্মিলিতভাবে কি করে, ছোট ছোট ওরা প্রত্যেকটি জিন, পলিজিন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইফেক্ট দেখায়, এবং প্রত্যেকটির ক্ষুদ্র ইফেক্ট সম্মিলিতভাবে কি হয়, একটি ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে যেমন মানুষের আমরা বলি যে স্কিন কালার, এইটাও একটি পলিজেনিক ইনহেরিটেন্স। এখন এরা এই পলিজেনিক ইনহেরিটেন্স এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্বারা ওরা খুব বেশি প্রভাবিত হয়। আমরা কিন্তু যে কোয়ালিটেটিভ বলেছি, গুণগত, এটি কিন্তু বলেছি যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্বারা এরা খুব বেশি প্রভাবিত হয় না, কিন্তু এখানেই তোমরা ডিফারেন্স পেয়ে গেলে যে ওরা প্রভাবিত হয়। ওইখানে বলেছি একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত বা অল্প, আর এইখানে যারা এলিলিক, কিন্তু এইখানে বলছি নল এলিলিক এবং 2-এর অধিক সংখ্যক জিন নিয়ন্ত্রিত, সেই জন্য। তাহলে আরেকটি বললাম যে দেখো, যেমন 3 জিনস এ বি সি, এটি মানুষের পিগমেন্টের জন্য মানুষের দেহে আছে। যেমন জি এ, এটা মেলানোসাইটোস মাইগ্রেশনের জন্য দায়ী। তাহলে প্রশ্ন আসে যে মেলানোসাইটোস কি? মেলানিন ইজ প্রডিউসড বাই সেলস কল্ড মেলানোসাইটোস, অর্থাৎ যে সেলগুলি মেলানিন তৈরি করে। তোমরা জানো যে মেলানিনের জন্যই এই যে রঙের হয়, বৈচিত্র্যতা হয়। মেলানিন থাকলে, যত বেশি মেলানিন থাকে তত কালো রং হয় মেলানিনের জন্য। তাহলে এই মেলানিনের জন্য এ, এবং জিন বি হলো টাইরোসিনেজ এনজাইম সিক্রেশন করে, এবং এই টাইরোসিনেজ কি হয়, মেলানিন ফর টাইরোসিন, অর্থাৎ মেলানিনকে এই তৈরির জন্য যে টাইরোসিন এনজাইম প্রয়োজন, সেটা জি বিন থেকে নিশ্চিত তৈরি হয় টাইরোসিনেজ এনজাইম। এবং সি জিন যেটা, সেটা তৈরি করে হলো ফিওমেলানিন এবং ইওমেলানিন। এই সি জিনের তৈরি হয় ফিওমেলানিন, কি করে যে ইম্পার্ট এ পিঙ্ক টু রেড, পিঙ্কটাকে রেডের দিকে নিয়ে যায়, দায়ী করে। যেমন মানুষের ঠোঁটের রং আমরা দেখি গোলাপি থেকে আস্তে আস্তে বিভিন্ন রকম লালও হতে পারে। এবং ইওমেলানিনটা কোথায় দেখা যায়? ইওমেলানিন দেখা যায় যে চুলের ভিতরে, যে চুলের রং ইয়ালো, এটাকে বলে ব্লন্ড কালার হেয়ার টু গ্রে হেয়ার। তাহলে আমরা দেখলাম যে রঙের জন্য বিভিন্ন রকমের জিন মানুষের শরীরে থাকতে পারে। এবং তাহলে প্রশ্ন হলো, কোয়ান্টিটেটিভ ট্রেটস বললে আমরা বুঝলাম কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স কি? এই যে কোয়ান্টিটেটিভ ট্রেটস গুলি যদি এক বংশ থেকে অন্য বংশে ইনহেরিট করে, তখনই তাকে বলে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী, কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স সম্পর্কে তোমরা জানলে। এইখানেও আমি আরো কিছু ছবি দেখিয়েছি, মানুষের ক্ষেত্রে বেশি ছবি নিয়েছি যে এটির সঙ্গে তোমরা বেশি পরিচিত। আই কালার, হেয়ার কালার, দেখো এখানে হেয়ারের কত রকমের কন্টিনিউয়াস ভেরিয়েশন, তুমি সহজেই এগুলিকে করতে পারছো না। যেমন ব্ল্যাক কালার আছে, ডার্ক ব্রাউন আছে, মিডিয়াম ব্রাউন আছে, লাইট ব্রাউন আছে, তারপরে স্যান্ডি আছে, তারপরে দেখো ব্লন্ড, তারপরে হলো লাইট ব্লন্ড। এইভাবে আমরা দেখি যে একটি কন্টিনিউয়াস যে ভেরিয়েশন যারা দেখায়, তারাই হলো কোয়ান্টিটেটিভ ট্রেটস, এবং ওরা পলিজিন দিয়ে নিয়ন্ত্রিত। তেমনি আমরা দেখি চোখের ক্ষেত্রে, তোমরা খেয়াল করো এখানে যে কি কালার, দেখো এটা একটু নীল, এবং এইগুলি ক্রমান্বয়ে এর মধ্যে একটি ভেরিয়েশন তৈরি হয়েছে। এটা ব্রাউন, কিন্তু ব্রাউনের মধ্যেও আবার ডিফারেন্স আছে, এদের কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন দেখাচ্ছে। এখানে ব্ল্যাক কালার আই বল, বাট এইখানের মধ্যেও একটি ভেরিয়েশন দেখিয়েছে কম বেশি। আবার এই যে মানুষের গায়ের যে রং, তার মধ্যেও আমরা দেখি যে খুবই অল্প অল্প পার্থক্য দিয়ে অনেক
কালারের মধ্যে ভেরিয়েশন তৈরি হয়। তেমনি হাইটের ভেরিয়েশনের কথা বলেছি, মানুষের যে ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা আছে সেই ইন্টেলিজেন্সের ক্যারেক্টারগুলিকেও আমরা বলেছি যে এগুলিও হলো কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্য। তাহলে কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্যগুলি আমরা এইখান থেকে জানলাম। এখন আসো যে কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্যের জন্য যে পলিজিন, কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্য কি দিয়ে নিয়ন্ত্রিত বলেছি? পলিজিন নিয়ন্ত্রিত। এবং এই পলিজিন মানে অনেক জিন এবং ওদের লোকাস ভিন্ন, ওরা নন এলিলিক। এখন দেখো যে লার্নার 1964 তার মতে পলিজিনের 7টি বৈশিষ্ট্য আছে এবং এটি আমি বংশগতিবিদ্যা আখতারুজ্জামান স্যারের বই থেকে নিয়েছি, পেজ নাম্বার দিয়েছি, তোমরা চাইলে ওই বইটি দেখতে পারো। আমি এখানে এই 7টি বৈশিষ্ট্য তোমরা একটু জেনে নাও এবং এগুলি তোমরা শিখবে যে পলিজিনের বৈশিষ্ট্য কি। 7টি বৈশিষ্ট্য, এটি একটি প্রশ্নও থাকতে পারে যে পলিজিনের ক্যারেক্টারগুলি লিখো, 5 মার্কের একটি প্রশ্ন থাকতে পারে যে একই চরিত্রকে নিয়ন্ত্রণ করে এবং এমন জিন, তাহলে অনেকগুলো জিন কিন্তু ওরা একই ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করছে এবং ওরা অগণিত অর্থাৎ ভিন্ন ভিন্ন লোসাই থেকে সেগ্রিগেশন করে। 2, প্রতিটি লোকাসে এলিলের প্রতিস্থাপন খুব নগণ্য, অর্থাৎ একটি লোকাসের মধ্যে যে এলিলগুলি থাকে এদের মধ্যে প্রতিস্থাপন সাবস্টিটিউশন খুব কম দেখা যায়। এবং বিভিন্ন লোসাইয়ে, বা লোসাই বললে আমরা বুঝি যে অনেকগুলি লোকাস, এটা প্লোরাল, তাহলে বিভিন্ন লোসাইয়ে জিনের প্রতিস্থাপনের ফিনোটাইপীয় প্রভাব সমরূপ, অর্থাৎ ওরা ভিন্ন ভিন্ন লোসাইয়ে থাকলেও ওদের যে প্রতিস্থাপনের ফিনোটাইপীয় প্রভাব সেইগুলি আমরা দেখি যে ওরা একই ফিনোটাইপকেই প্রকাশ করে, সেইটাই বলছে যে সমরূপ। তারপরে দেখি যে পলিজিনের উপর পরিবেশের প্রভাব অত্যন্ত প্রবল। তারপরে অধিকাংশ পপুলেশনে পলিজিনের সঞ্চয় চরিত্রের ভেরিয়েশন তৈরির জন্য গুরুত্বপূর্ণ। এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ পলিজিনের যে সঞ্চয় তা ভেরিয়েশন তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তা দিয়ে কি বোঝাচ্ছে? যে পলিজিন নিয়ন্ত্রণকারী যে জিনগুলি আছে একটি ক্যারেক্টারের জন্য, সেই জিনগুলির মাত্রার উপর অর্থাৎ সংখ্যার উপর, যদি 1 মাত্রায় থাকে তাহলে একরকম ক্যারেক্টার দেখায়, যদি 2টি থাকে পলিজিনের রঙের জন্য তাহলে এটি আরেকটু বেশি গাঢ় রং হয়, 3টি থাকলে, 4টি থাকলে, অর্থাৎ পলিজিনের সংখ্যা যত বাড়তে থাকে, মাত্রা যত বাড়তে থাকে, সঞ্চয় যত বেশি হয়, তত এদের মধ্যে ভেরিয়েশন তৈরি হয়। তারপরে আমরা দেখি যে ভারসাম্যপূর্ণ বা সুষম তন্ত্রসমূহের আকারে বা গোষ্ঠী রূপে পলিজিন বিদ্যমান থাকে, অর্থাৎ প্রত্যেকটি জিনের ইফেক্ট আলাদা আলাদা, ছোট ছোট, কিন্তু ওরা একসাথে গোষ্ঠী রূপে বিদ্যমান থাকে এবং একটি বৈশিষ্ট্যকেই ওরা নিয়ন্ত্রণ করে ভারসাম্যপূর্ণভাবে। এবং দেখি যে পলিজিনের বহুরূপী প্রভাব আছে এবং পলিজিন পরিবর্তনকারী এবং দমনকারীও হতে পারে এবং ওদের ভিন্ন ভিন্ন রকমের প্রভাব পলিজিনের থাকতে পারে। তোমরা এটা আখতারুজ্জামান স্যারের বইটি পড়লেও এখানে দেখতে পারবে যে পলিজিনের অনেক রকমের ভেরিয়েশন, ওরা প্রভাব ওদের আছে। যেমন মোরগ মুরগির ওজনের ক্ষেত্রে বার্লির পর্বমধ্যের দৈর্ঘ্য, লাউ কুমড়ার দৈর্ঘ্য, এই ধরনের কবের সারিতে দানার সংখ্যা, এই ধরনের অনেক রকম পলিজিনের প্রভাবের ফলে আমরা চরিত্রের মধ্যে পরিবর্তন দেখতে পাই এবং এদের লঙ্ঘনকারী বা দমনকারীও হতে, পরিবর্তনকারী বা দমনকারীও হতে পারে। এই পরিবর্তনকারী বা দমনকারী বললে আমরা কি বুঝি? আমরা বুঝি যে F2 প্রজনকে, যে প্রজনকের চরিত্র যেরকম, প্রজনক থেকে যদি F2 প্রজন্মের অফস্প্রিং কম বা বেশি মাত্রার কোনো চরিত্র দেখায় তখন তাকে বলে লঙ্ঘনকারী বিসঙ্গন বা ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। এবং এই ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন বা লঙ্ঘনকারী বিসঙ্গন এই পলিজিন দেখাতে পারে এবং এই জন্যই ওরা দমনকারীও হতে পারে। এখন আমাদের এক্সপেরিমেন্ট আমরা দেখব, কার্নেল কালার ইন হুইট। এটি তোমাদের সিলেবাসে আছে কিন্তু, যে কার্নেল কালার অফ হুইট, গমের শস্য বর্ণে, এটি পলিজিন নিয়ন্ত্রিত।
শস্যবর্ণ গমের পলিজিন নিয়ন্ত্রিত, অর্থাৎ মাল্টিপল জিন নিয়ন্ত্রিত। এখন আমরা দেখি যে এই কাজটি কে করেছেন। নেলসন ইল 1909 সালে এই গমের ইয়ে নিয়ে, কার্নেল কালার নিয়ে উনি একটি গবেষণা করেন এবং উনি দেখেন যে এই যে গমের বর্ণ এরকম, এখানে খেয়াল করো ছবিটির দিকে তোমরা, এই যে লাল এবং সাদা, এবং দেখলেন যে এই যে ভেরিয়েশন, একটি কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন এর মধ্যে আছে। প্রজনক লাল এবং প্রজনক সাদা, এরকম দুটির মধ্যে উনি প্রথম সংকরায়ন করালেন, এবং এই যে লাল প্রজনক সেইটি ছিল ডমিনেন্ট, এবং সেই লাল বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ছিল প্রকট জিন, এবং ছিল R1 R1 R2 R2। এখানে R1 R1 একটি অন্যটির এলিল, এটি একটি জিন, এবং R2 R2 এইটি R2 R2 একটি অন্যটির এলিল, এবং এইটিও একটি জিন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি এলিল আছে এই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য, লাল বৈশিষ্ট্যকে। তাহলে ডার্ক রেড, এবং এইটাকে বলছে কন্ট্রিবিউটিং ক্যারেক্টার। কন্ট্রিবিউটিং মানে এর ভূমিকা আছে, এর অবদান আছে। এই লাল বর্ণের জন্য এই যে 4টি এলিল আছে, এদের মাত্রার উপর নির্ভর করে লাল কতটি লাল হবে। এটা কি গাঢ় লাল হবে, না মিডিয়াম লাল হবে, না আরেকটু হালকা মিডিয়াম হবে, না লাইট মিডিয়াম হবে, এইটি নির্ভর করে এই 4টি এলিলের উপর, অর্থাৎ এই 2টি জিনের উপর। সেই জন্য এটাকে বলছে যে কন্ট্রিবিউটিং, এই ডার্ক রেডটাকে। এবং এই স্মল আর হলো হোয়াইটের জন্য দায়ী। এটা নন কন্ট্রিবিউটিং, অর্থাৎ এই রঙের জন্য এর কোনো ভূমিকা নেই। এবং উনি এই পরীক্ষা করে উনি একটি রেশিও পেলেন, যেটা মেন্ডেলের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, এবং বলতে পারো সেটা আপাত ব্যতিক্রমের মতো। যে আপাত ব্যতিক্রমে যেমন আমরা পড়েছি, তখন দেখেছি যে এরকম রেশিও হতে পারে 9:7, আমরা দেখেছি 9:3:3:3:1 অনুপাত পরিবর্তিত হয়ে যে পরিবর্তনগুলি হয়। তো এইখানেও একটা সাধারণভাবে মনে হচ্ছে যে এইটি মেন্ডেলের সূত্র অনুসরণ করেছে। উনি 15:1 একটি রেশিও পেলেন, অর্থাৎ লাল এবং সাদার একটি অনুপাত পেলেন 15:1। কিন্তু এই যে লাল রং, তখন উনি দেখলেন যে 15:1 সাধারণভাবে এটাকে যদি দেখানো হয় তাহলে কিন্তু দুটো রং, লাল এবং সাদা। কিন্তু উনি দেখলেন যে না, এই লালের মধ্যে একটি কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন আছে। এই যে কন্টিনিউয়াস ভেরিয়েশন আছে, এবং লাল রঙের মধ্যে একে যদি গাঢ়ত্ব অনুসারে একে যদি বিভক্ত করা যায়, তাহলে এই 15কে ভাগ করা যায় 1:4:6:4। এইভাবে এই লাল রঙের মধ্যেও আবার এই ভেরিয়েশনকে এই অনুপাতে পার্থক্য করা যায়। তাহলে আমরা চলো যে আমরা এক্সপেরিমেন্টটি একটু দেখে নিই। এবং তাহলে আমরা এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আবার বলে নিচ্ছি যে এইটি হলো পলিজিন বা মাল্টিপল জিন নিয়ন্ত্রিত। কারণ কি, এখানে একটি কন্টিনিউয়াস ভেরিয়েশন দেখা যাচ্ছে। কিসের ভিতর? রঙের ভিতর। এবং ওরা কি, যে 2-এর অধিক, অর্থাৎ 2 বা তার অধিক জিন দিয়ে নিয়ন্ত্রিত, সেই জন্য। এখন আমরা দেখলাম যে ডার্ক রেড হোয়াইট এর মধ্যে যখন ক্রসিং হয়, প্যারেন্ট জেনারেশন এরকম, তাহলে F1-এ মিডিয়াম রেড পাওয়া গেল। এবং মিডিয়াম রেড এখানে দেখা গেল যে যেহেতু ডমিনেন্ট ক্যারেক্টার, সেই জন্য এইখানে এই ক্যাপিটাল R1 R2 এসেছে, আর এইখান থেকে আর এসেছে। এবং তাদের মধ্যে যখন সেলফিং করা হলো মেন্ডেলের সেই আমরা যে ডাইহাইব্রিড ক্রসটা, তোমরা খেয়াল করো যে ডাইহাইব্রিড ক্রসের মধ্যে যখন আমরা দেখি 2টি বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল, এবং সেইখানে 2টি বৈশিষ্ট্যের জন্য 4টি এলিল ছিল। ঠিক এইখানে কিন্তু একটি বৈশিষ্ট্যের জন্য 4টি এলিল, কিন্তু মেন্ডেলের কিন্তু এইখানে 2টি বৈশিষ্ট্যকে উনি বিপরীতধর্মী 2টি বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, এবং ওইখানেও উনি এইভাবে
এই যে গ্যামেট তৈরির সময় উনি F1 কে সেলফিং করেছিলেন, উনি এখানে সেলফিং অর্থাৎ F1 প্রজন্মকে অনুরূপ আরেকটি F1 প্রজন্মের সাথে সংকরায়ন করলে আমরা দেখতে পাই যে 4 ধরনের গ্যামেট তৈরি হয়। এবং গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি, আশা করি এখানে বলার অপেক্ষা রাখে না যে এদের মধ্যে 4 ধরনের গ্যামেট সৃষ্টি হয়, R1 R2, ক্যাপিটাল R1 ক্যাপিটাল R2, ক্যাপিটাল R1 স্মল R2, স্মল R1 ক্যাপিটাল R2, স্মল R1 স্মল R2। এটি হলো যে মেল গ্যামেট। আবার এইদিকে হলো ফিমেল গ্যামেট, কারণ মেল যেরকম গ্যামেট তৈরি করে ফিমেলও একই অনুরূপ ভাবে, এইখানে আমরা এটাকে মেল, একটাকে যদি ফিমেল ধরি এটাকে ধরতে হয় মেল, তাহলে এরকম গ্যামেট তৈরি হলো। এখন এই যে গ্যামেট তৈরি হওয়ার পর কি হলো, ক্রস, এইটার সাথে এইটার ক্রস করে এখানে বসানো হলো। এইভাবে চেকার বোর্ড, আমরা যে পানেটের চেকার বোর্ড ব্যবহার করেছি, এই ম্যান্ডেল করেছিলেন, সেই এক্সপেরিমেন্টে আমরা দেখেছি ঠিক অনুরূপ ভাবে একটি চেকার বোর্ড তৈরি করে তোমরা ইজিলি এই জিনোটাইপটা লিখে ফেলতে পারো। তাহলে প্রত্যেকটা এটার সাথে এটার ক্রস, এখানে জিনোটাইপ, এটার সাথে এটার ক্রস জিনোটাইপ, এটার সাথে এটার ক্রস জিনোটাইপ, এটি দিয়ে এটার ক্রস, এখানে জিনোটাইপ। এইভাবে জিনোটাইপ লেখার পর যেহেতু 16টি ঘরের মধ্যে দেখা গেল কি, দেখো যে এইখানে দেখা গেল যে এই যে লাল ডার্ক ডার্ক পাওয়া গেল এই যে একটা, এবং এই ডার্ক হলো এই, কখন এই ডার্কটা হচ্ছে খেয়াল করো যে চারটি এলিল, প্রকট এলিল যখন একসাথে থাকে তখনই সেইটি গাঢ় লাল হচ্ছে, ডার্ক রেড হচ্ছে। এবং এই ডার্ক রেড হলো 1। হোয়াইট কখন হচ্ছে, যখন এই রঙের জন্য, লাল রঙের জন্য যে 4টি এলিল, 2টি জিনের, সেগুলি যেখানে নেই, অর্থাৎ নন কন্ট্রিবিউটিং এলিলগুলি এখানে আছে, তাহলে এইখানে যেহেতু নাই সেইটিও পাওয়া গেল 1। তারপরে দেখা গেল যে এই ডার্ক রেডের পর খেয়াল করো এইখানে যে 3টি যেখানে আছে, 3টি ক্যাপিটাল R1 আর R2 মানে প্রকট জিন, 3টি যেখানে আছে সেইটি হলো মিডিয়াম রেড, যদিও এখানে অন্য কালার দেখানো হয়েছে পার্থক্যের জন্য। অর্থাৎ এই ডার্ক রেডের পরে যে মিডিয়াম রেড, তারপরে দেখো বা রেড এরপরে দেখো এইটা পাওয়া গেছে 4, এবং তারপরে গেছে লাইট, একটা লাইট রেড, এটি পাওয়া গেছে 6, এবং আরো লাইট, মানে এটাকে রেডও বলা যাচ্ছে না, আরো লাইট, তাহলে এটি পাওয়া গেছে কত, 4। এবং তারপরে এইখানে, এবং এইগুলিকে একটি কার্ভ তৈরি করা যায়, দেখো এখানে এইভাবে করলে মিলিয়ে দিলে এগুলির প্রত্যেকটি কর্নার, এইটার কর্নার, এইটার কর্নার, এইটার কর্নার যদি তোমরা পেন্সিল দিয়ে খাতায় এঁকে যোগ করে দাও তাহলে দেখতে পাবে যে এইটি একটি বেল শেপ গ্রাফ তৈরি হয়। এখন তোমরা এইটা খাতায় আঁকতে পারো এরকম বেল শেপ গ্রাফ তৈরি করার জন্য, যে 1 হলে তোমরা ভাগ করে নিতে পারো সেন্টিমিটার স্কেলে, এবং এইখানে 1 হলে এইদিকে 1, তাহলে এই 4টা হলে 4টার জন্য ঘর, তোমরা 8টা ঘর রাখতে পারো। এইভাবে তোমরা কিন্তু এই গ্রাফটি এঁকে এদেরকে মিলিয়ে দিয়ে দেখাতে পারো যে এটি একটি কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন দেখিয়েছে এবং বেল শেপ ডায়াগ্রাম শো করেছে। তাহলে আমরা এই কার্নেল কালার থেকে জানলাম যে এটা মাল্টিপল জিন নিয়ন্ত্রিত, এবং মাল্টিপল জিন নিয়ন্ত্রিত হলেই আমরা বলছি যে এটা সংখ্যার উপর নির্ভর করে, অর্থাৎ কন্ট্রিবিউটিং জিনের উপর নির্ভর করে। কন্ট্রিবিউটিং জিন কত মাত্রায় আছে, এক মাত্রায় থাকলে কেমন হবে, না থাকলে কেমন হবে, এক মাত্রায় সবগুলি যদি 4টাই থাকে, 4টার উপস্থিতি হলে খুব লাল, 3টা হলে একটু কম লাল, তারপরে 2টা হলে আরেকটু কম লাল, একটা হলে আরো কম লাল, না থাকলে সাদা। এইভাবে তার যে ভেরিয়েশন সেইটি হলো কন্টিনিউয়াস ভেরিয়েশন, এবং এটি মাল্টিপল জিন নিয়ন্ত্রিত। এইখানে আমরা ওইটি জিনিসই দেখিয়েছি, দেখো যে 4টি জিন আছে ডার্ক রেড, এবং দেখিয়েছি যে এরকম 2টো জিনোটাইপ পেয়েছেন, অর্থাৎ মোট 4টি জিনোটাইপ যা ছিল মিডিয়াম ডার্ক রেড, এবং 6টি
জিনোটাইপ পেয়েছিলেন 411, যেখানে ছিল দুটি কন্ট্রিবিউটিং, এই দেখো সব জায়গায় দুটি কন্ট্রিবিউটিং জিন, অর্থাৎ ডোমিনেন্ট, দুটো ডোমিনেন্ট জিন যেখানে আছে সেখানে হলো, এটা ছিল ডার্কের পরে উনি বলেছেন মিডিয়াম ডার্ক রেড, তারপরে বলেছেন মিডিয়াম রেড, তারপরে যেখানে একটি কন্ট্রিবিউটিং জিন আছে ডার্ক রেডের R1, সেইখানে দেখা গেল যে দেখো এইটি পেয়েছেন 4 মাত্রায়, এবং সেইটি ছিল কি লাইট রেড, এবং যেখানে কন্ট্রিবিউটিং জিন নাই, নন কন্ট্রিবিউটিং জিন আছে অর্থাৎ রিসিসিভ এলিলগুলি আছে, সেইখানে হয়েছে 1। তাহলে আপাত দৃষ্টিতে এখানে বলা যায় যে এটা 15:1 রেশিও, 15:1 রেশিও, কিন্তু এই 15 এর ভিতরও যে ভাগগুলি সেইগুলি কিন্তু তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। এর পরবর্তীতে উনি কি করলেন, এই যে নেলসন এল, উনি আরেকটি এক্সপেরিমেন্ট করলেন, সেইখানে উনি দেখলেন, এবং এইখানে পপুলেশন ছিল বেশি, এবং এইখানে দেখলেন যে এই ডার্ক রেড এবং হোয়াইট এরকমই কার্নেল কালারকে, যেখানে এই তিনটি ভিন্ন ভিন্ন তিনটি কি জিন নিয়ন্ত্রিত, এবং এই ভিন্ন ভিন্ন তিনটি জিনই দেখো এই এলিলের সংখ্যা কতটা হলো, তাহলে এলিলের সংখ্যা হলো 6টা, অর্থাৎ এই 6টা, এটা ওনার আরেকটি এক্সপেরিমেন্ট। যখন উনি প্রথম এক্সপেরিমেন্টটি করেন, তারপর উনি আরেকটি এক্সপেরিমেন্ট করেন আরো অনেকগুলি পপুলেশন নিয়ে, তখন উনি এরকম 3টা জিনের একটি কালারের একটি দেখতে পান, এবং এই গাঢ়ত্বের উপর উনি এই যে আগের মতোই এইখানে যে যখন এই 6টি দেখো 6টি ডোমিনেন্ট এলিলি যখন এই লাল রঙকে নিয়ন্ত্রণ করে, তখন সেইটি হয় ডার্ক রেড, এবং ডার্ক রেড পেয়েছিলেন একটা, কিন্তু এলিল এখানে সবগুলি জিন উপস্থিত থাকতে হবে ডার্ক রেডের মধ্যে। মডারেট ডার্ক উনি পেয়েছিলেন 6টা, অর্থাৎ মডারেট ডার্ক হলে, যেখানে আগে আমরা দেখেছি যে 6টি জিন থাকলে হয়, এইখানে 6টি জিন না 5টি থাকলে হয়, তাহলে মডারেট রেড, তারপরে উনি 15টা পেয়েছিলেন রেড, 20টা পেয়েছিলেন ইন্টারমিডিয়েট রেড, 15টা পেয়েছিলেন লাইট রেড, এবং 6টি পেয়েছিলেন ভেরি লাইট রেড, এবং একটি পেয়েছিলেন হোয়াইট, অর্থাৎ ওনার 63টি রেড, এবং এই 63টির ভিতরে রেডেরও আবার পার্থক্য ছিল, এই ধরনের ভেরিয়েশন ছিল। এমনিতে 63:1 যদি এটাকে বলি ট্রাইহাইব্রিডে, কিন্তু এই রঙের পার্থক্য ছিল এরকম। এখন আমি এইখানেও তোমাদেরকে এটা সুন্দর করে বুঝিয়েছি, দেখো এই যে কিভাবে এখানে জিনোটাইপ দিয়ে বোঝানো হয়েছে, নাম্বার অফ পিগমেন্ট, অর্থাৎ ABC জিনের মাত্রা বা সংখ্যার উপর কিভাবে নির্ভর করে। এবং এখানে আমরা তাহলে এখানে আমরা এই রেশিওটিও আমরা দেখলাম যে এইখানে 1 2 3 4 5 6 এইটি দিয়ে কি বুঝিয়েছি, যে জিনের সংখ্যা, দেখো ডোমিনেন্ট জিনের সংখ্যা 6টি, এবং এটা ছিল এই একটি, আবার এখানে কয়টা, 5টি, এইখানে ডোমিনেন্ট জিনের সংখ্যা কয়টা, 4, এইখানে কয়টা, 3, এইখানে কয়টা, 2, এইখানে কয়টা, 1, এইখানে নাই। তাহলে একটি ডোমিনেন্ট এই যে জিনগুলি, এইগুলির উপরই নির্ভর করছে, এইগুলির মাত্রা এক এক করে কমলে কালারের মধ্যেও একটু 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 করে ভেরিয়েশন হয়েছে। এইটাই হলো পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে আমরা কার্নেল কালারের পলিজেনিক ইনহেরিটেন্স জানলাম। এখন আসো স্কিন কালার অফ হিউম্যান, মানুষের ওইটার মতোই মানুষের স্কিন কালারের ক্ষেত্রেও, যে স্কিন কালারের ক্ষেত্রে মানুষের গায়ের রং সাধারণত 3 ধরনের হয়ে থাকে, কালো বা নিগ্র, সাদা, ককেশীয়, পিত, মঙ্গোলীয়। এবং এই যে মূলত এর উপর ভিত্তি করেই মানুষের 3টি রেস তৈরি হয়েছে, অর্থাৎ নিগ্র, ককেশীয়, মঙ্গোলীয়। এবং ড্যাভেনপোর্ট উনি কি করেন, সিবি ড্যাভেনপোর্ট উনি এরকম ডার্ক, ভেরি ডার্ক কালার, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি নিগ্রো, আর এবং লাইট, ভেরি লাইট, অর্থাৎ যেটাকে আমরা বলছি সাদা বা ককেশীয়। এরকম ক্রসিং এর ফলে দেখলেন এই প্রথম F1 প্রজন্মে আসছে যে ইয়েটি আসছে, সেটা হলো মিউলাটো। হ্যাঁ, মিউলাটো কালার এসেছে, অর্থাৎ দুটোর মাঝামাঝি। তাহলে এবং F2-তে এরকম দুটোর মধ্যে সেলফিং এর পর দেখা গেল
এই 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 যদি আমি একটা নতুন জিনিস এখানে তোমাদেরকে দেখাবো, যে এই যখন ভেরি ডার্ক এবং ভেরি লাইটের মধ্যে সংকরায়ন হলো, তখন F1 হলো হেটারোজাইগাস, এবং এই আমরা দেখলাম যে মিউলাটো ক্যারেক্টার, অর্থাৎ একটি মাঝামাঝি একটি মঙ্গোলীয় কালারের একটি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। এবং পরবর্তীতে এর মধ্যে সেলফিং এ এখন গ্যামেটটা কিভাবে তৈরি করা যায় যদি টাই হাইব্রিড ক্রস হয়, এটাকে বলে ফর্ক মেথড। আমি তোমাদেরকে ফর্ক মেথডে এই গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া দেখাচ্ছি। আবার খেয়াল করো, জিন কি আছে? ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। আর কি আছে? স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে আমরা দেখলাম যে F1 এর জিনোটাইপটা এরকম। এখন F1 থেকে গ্যামেট তৈরি যদি ফর্ক মেথডে হয়, আমরা প্রথমে এর দুটো লিখে ফেললাম, ক্যাপিটাল এ, স্মল এ, তারপরে ক্যাপিটাল বি, স্মল বি। এইখানেও এইভাবে ক্যাপিটাল বি, স্মল বি। এখানে বি লেখা শেষ। এখন আসো এইটাকে আবার এরকম দুই ভাগ করে ক্যাপিটাল সি, স্মল সি, এইভাবে এইটাকে এইভাবে সবগুলিকে আমরা ক্যাপিটাল সি, স্মল সি এইভাবে আমরা সাজাবো। এটা হলো ফর্ক মেথডে কিভাবে গ্যামেট তৈরি করা যায়। এখন দেখো, এই ক্যাপিটাল এ এখান থেকে একটি নিবে, এখান থেকে একটি নিবে, এখান থেকে একটি নিবে, তাহলে এই তিনটি মিলে হয় ক্যাপিটাল এ, বি, সি। এটি একটি গ্যামেট। আরেকটি দেখো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি, এটি একটি গ্যামেট। অনুরূপ ভাবে ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, এইটি একটি গ্যামেট। আবার ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি, এইটি একটি গ্যামেট। এইভাবে ফর্ক মেথডে এই স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এইভাবে করলে দেখা গেল যে দেখো যে টাই হাইব্রিড ক্রস যদি হয় 1 2 3 4 আর 4 8, অর্থাৎ 8টি গ্যামেট তৈরি হয়। তাহলে ফাদার থেকে 8টি গ্যামেট হবে, মাদার থেকেও অনুরূপ 8টি গ্যামেট হবে। এবং এই গ্যামেটের মধ্যে মিলনের ফলে যে 64 হলো প্রজনক, সেই জায়গার মধ্যে এইভাবেই ভেরিয়েশনটা হলো। দেখো কি ধরনের যে কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি কালো, এ হলো 1, তারপরে এখানে আরেকটু কম 6, তারপরে আরেকটু বাদামি 15, তারপরে 20, তারপরে আরো লাইট বাদামি 15, তারপরে আরো লাইট 6, তারপরে একেবারেই সাদা। সাদা যেটা আমরা যেটা বলছি যে ককেশীয়, সেটা ককেশীয় আর নিগ্রো 1, এবং এর মাঝামাঝি অনেক রকমের ভেরিয়েশন দেখা যাচ্ছে। এবং এইখানেও দেখো, এইখানে আমি এই চার্টের মাধ্যমে তোমাদেরকে ফিনোটাইপের দেখিয়েছি যে 64টির টাই হাইব্রিড ক্রস হলে 64টির ভিতর প্রত্যেকটির ফিনোটাইপ কেমন করে এসেছে। 64টির ভিতর একটি এইরকম ভাবে যে 4টি যদি ডমিনেন্ট এলিল থাকে তাহলে সে হয় নিগ্রো, এবং যদি কোনো ডমিনেন্ট এলিল না থাকে, অর্থাৎ যদি রিসিসিভ থাকে সাদা ককেশীয়, তাহলে এটাও হয় 64টির ভিতর 1। এবং এই যে এইখানে আরো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ যে এই কালো 1, এবং এটা গ্রাফ পেপারে এইভাবে, এটা গ্রাফ পেপারেও আঁকা যায়, খাতাতেও আঁকা যায়, x অক্ষ বরাবর এবং y অক্ষ, এইটার নিচেরটা হরাইজন্টাল x এবং এটা y ধরে যে 64টির ভিতর এখানে আমরা কতটি পেলাম। যেমন আমরা পেলাম হলো যে কালো পেলাম হলো কালো, দেখো এই যে একটা, হ্যাঁ, এবং সেইখানে কি বুঝাইলো যে এই 6টি প্রকট এলিল যেখানে থাকবে সেইখানে কালো হবে। সাদা কখন হবে? যখন 6টি প্রকট এলিল থাকবে না, অর্থাৎ সবগুলি প্রচ্ছন্ন থাকবে। ঠিক ওইটি যে আমি তোমাদেরকে গমের ক্ষেত্রে দেখিয়েছি এইটার মতোই, এই 64 63:1 এবং মাঝখানে যে ভেরিয়েশন। এবং এইটাকে যদি এইভাবে গ্রাফে সাজানো যায় তাহলে দেখো গ্রাফটি একটি কার্ভ আকার, বেল শেপ কার্ভ আকার ধারণ করে। তাহলে আমরা কিন্তু মানুষের যে গাত্র বর্ণের যে জিনগুলি কিভাবে ইনহেরিট করে এবং কালারটি কিভাবে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে একদম ডার্ক থেকে ককেশীয় ইয়েতে যায়, ককেশীয় সাদাতে হয়, সেটি কিন্তু তোমরা জানলে। এবং এই যে মানুষের এই গাত্র বর্ণ, স্কিন কালার, এটি পলিজিন নিয়ন্ত্রিত। এখন আমরা যাই হলো যে কোয়ান্টিটেটিভ আরেকটু রিভিউ করে নেই যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ট্রেটস এর মধ্যে যে পার্থক্যগুলো আছে। আমরা বলছি যে কোয়ালিটেটিভ গুণগত হলো ফিউ জিন নিয়ন্ত্রিত, এখানে বলছি মেনি জিনস এই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এখানে বলছি এনভায়রনমেন্টের প্রভাব নাই, এখানে বলছি এনভায়রনমেন্টাল প্রভাব খুব বেশি। ওরা ডিস্টিংক্ট অফস্প্রিং ক্লাসেস, অর্থাৎ যে
অধবংশ পাওয়া যায়, যে প্রজন্ম পাওয়া যায়, যে অফস্প্রিং পাওয়া যায়, সেগুলি সুস্পষ্ট ক্লাসে ভাগ করা যায়। এবং আমরা এখানে বলছি যে না, ওদেরকে ভাগ করা যায় না, ওরা কন্টিনিউয়াস একটি সেগ্রিগেশন ভেরিয়েশন দেখায়। এবং এখানে আমরা কিছু বৈশিষ্ট্য দেখিয়েছি যে কোয়ালিটেটিভ ফ্লাওয়ার কালার হতে পারে, কিন্তু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে হতে পারে গ্রেইন ইল্ড, অর্থাৎ এই যে ফলনের শস্যের ফলন, সিড কালার হতে পারে কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য, সিড শেপ হতে পারে, মানুষের এবিও রক্ত গ্রুপ হতে পারে, আবার এখানে প্রোটিন কন্টেন্ট হতে পারে, ডিজিজ রেজিস্ট্যান্ট হতে পারে, হিউম্যান হাইট হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু এখানে তোমাদেরকে এক্সাম্পলগুলো আবার রিমাইন্ডার দিচ্ছি। তারপরে আমি এখানেও রিমাইন্ডার দিচ্ছি যে এইখানে কোয়ালিটেটিভ যে বৈশিষ্ট্য, এদেরকে এইভাবে নর্মাল ডিসকন্টিনিউয়াস একটি ভেরিয়েশন ওরা দেখায়, এবং ওদেরকে দেখো ওদের কন্টিনিউয়াস নাই, একটি অসম্ভব লম্বা এবং আরেকটি খাটো। অর্থাৎ আমরা যদি মেন্ডেলের সূত্রের দিকে যাই, যে প্রথম সূত্র যেটা ছিল 3:1 রেশিও, তাহলেও আমরা বলতে পারি যে এইখানে 3 লম্বা ছিল, 1 ছিল খাটো। এবং এইটাকে যদি এইভাবে ফিগারে দেখানো হয়, তাহলে এই 3 এবং 1 এর এটাকে এইভাবে করা যায়, যেটা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। কিন্তু এইখানে আমরা দেখি কোয়ান্টিটেটিভ ভেরিয়েন্সের ক্ষেত্রে দেখি আমরা যে ওরা একটি কন্টিনিউয়াস একটি ভেরিয়েশন দেখিয়েছে, এবং একটি বেল শেপ একটি ডায়াগ্রাম অর্থাৎ তৈরি করেছে, ওরা কার্ভ তৈরি করেছে। এখন এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ পার্থক্য তোমরা কিন্তু আমি এখানে দেখালাম। এখন তোমরা কিন্তু এইটি তোমরা একটি খাতায় কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্যের পার্থক্যগুলিও কিন্তু তোমরা নিজেরা তৈরি করবে। এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম। এখন কিছু প্রশ্ন দিচ্ছি যে এই লেকচার থেকে তোমরা আসলে কি ধরনের প্রশ্ন পেতে পারো, যে মাল্টিপল এলিল বা মাল্টিপল জিনের মধ্যে পার্থক্য লিখো। এইটা একটি তোমরা প্রশ্ন 5 মার্কের দিতে পারো। গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লিখো, এটিও একটি 5 মার্কের প্রশ্ন তোমাদের আসে, যেটি আমি দেখালাম। এবং পলিজেনিক বংশগতি কি, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে তো আমরা এইখানে তোমরা নেলসন এলের পরীক্ষাটি দিতে পারো, কার্নেল কালার। তারপরে আছে মানুষের গাত্রবর্ণের বংশগতি ব্যাখ্যা করো, এটি কি ধরনের বংশগতি, এরকমও প্রশ্ন থাকতে পারে। তাহলে এটা পলিজেনিক ইনহেরিটেন্স, তাহলে পলিজিন কি একটু ব্যাখ্যা লিখবে এবং এইটার বংশগতি তারপরে লিখে তারপরে তোমরা মানুষের এই ইয়েটা ব্যাখ্যা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে চাই। আশা করি তোমরা ক্লাসটিতে উপকৃত হয়েছো। তোমরা, আবারও বলি, তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে।